ডাক্তারখানা থেকে বেরিয়ে আসতে আসতে একটু নিরিবিলি দেখে প্রতীকের হাতটা চেপে ধরল হৈমন্তী। কাতর গলায় বলেছিল, প্রতীক, কেন তুমি বুঝছো না? আমি একদম ঠিক আছি। আমার কোনো মাথার গোলমাল, কোনো রোগ নেই। তুমি বিশ্বাস করো, আমি ইচ্ছে করে গাড়িটার সামনে চলে যাইনি, বরং গাড়িটাই আমাকে যেন ধাক্কা মারতে। প্রতীক হৈমন্তীর হাতের ওপর মৃদু চাপ দেয়। ঠিক আছে, ধরলাম তোমার কথাই ঠিক। তাহলে গাড়িতে যে আমায় বসে থাকতে দেখেছো, সেটা? আমি তো তখন অফিসে। ছাড়ো না, ডাক্তারের ওপর ছেড়ে দাও। তিনি যা ভালো বুঝেছেন বলেছেন, সব ঠিক হয়ে যাবে। ওষুধগুলোও খাও। হতাশ অধৈর্য হৈমন্তীর চোখে জল চিকচিক করে ওঠে। কি করে বোঝাবে সে প্রতীককে? সে পাগল নয়, কোনো মানসিক সমস্যাই নেই তার। যা ঘটেছে তাই সে বলেছে। সেদিন রাস্তা ফাঁকা দেখে বেরোতে গিয়ে সাইডে দাঁড়িয়ে থাকা একটা ক্যাব হঠাৎ স্টার্ট দিয়ে তীব্র বেগে তার কাছে এসে ব্রেক কষে। আতঙ্কে চোখ বুজে ফেলেছিল হৈমন্তী। তারপর তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় একটা গালগাল দিয়ে ড্রাইভারটি হিন্দিতে বলেছিল, মারনে কে লিয়ে মেরা গাড়ি হি মিলা কেয়া। চোখ খুলে এক ঝলক যেন দেখেছিল ড্রাইভারের পাশে বসে প্রতীককে। চোখের ভুল? প্রতীক তো তখন অফিসে। তবু যেন দিনের আলোর মতোই সেসব পরিষ্কার। সন্ধ্যাবেলা সেসব শুনে আকাশ থেকে পড়েছিল প্রতীক। আমি? তোমার সত্যিই মাথা খারাপ হয়েছে। আমি তো অফিসে। তুমি কি ভাবো বলো তো? আমি তোমাকে মারতে। কথাটা শেষ করেনি প্রতীক। পরদিন একরকম জোর করেই সাইকিয়াট্রিস্ট ডাক্তার গোস্বামী চেম্বারে নিয়ে এসেছিল তাকে। তার প্রাণের মানুষ, যার হাত ধরে এক বস্ত্রে বাড়ির আপত্তি অগ্রাহ্য করে চোখে কাপড় বেঁধে বিশ্বাস করে বেরিয়ে এসে সংসার পেতেছিল, সে যদি তাকে এমন অবিশ্বাস করে, তবে সে যায় কার কাছে? এমন আর কিছুদিন চললে তো তাকে সত্যি সত্যিই পাগল হয়ে যেতে হবে। সেদিন প্রতীকের প্রশ্নের উত্তরে বলতে পারেনি বটে, কিন্তু হৈমতী কেমন যেন অনুভব করছে তার মধ্যে প্রবল এক মৃত্যুভয় বাসা বেঁধেছে। কোথাও যেন তোড়জোড় চলছে তাকে শেষ করে দেওয়ার। ভাবা হয়তো উচিত নয়, তবে ঘুরে ফিরে একজনের কালো ছাই দেখছে সে। এই অদ্ভুত দমবন্ধ করা বিভীষিকাময় আতঙ্কের পেছনে সে তার পরম প্রেমাস্পদ একান্ত আপন, এমনকি একমাত্র আপন প্রতীক। বাবা মা বছরখানেকের মধ্যেই মেনে নিয়েছিল তাদের এই অমতে করে বিয়েটাকে। করবে নাই বা কেন? জামাই ঘন ঘন একাই চলে যেত শ্বশুরবাড়িতে, অফিস ফেরত সন্ধ্যের মুখে। দামা পাগল শ্বশুরের সঙ্গে এক হাত খেলে আসত। এছাড়াও টুকিটাকি ফাইফার মাস, মিষ্টি, বাজার, বইপত্র এসব করে আস্তে আস্তে মন জয় করে নিয়েছিল শ্বশুর শাশুড়ির। দুই বাড়ির সম্পর্ক স্বাভাবিক হতে বেশি সময় লাগেনি। একমাত্র মেয়ে আর দূরে থাকেনি। হৈমন্তী পরম স্বস্তি পেয়েছিল। এই স্বস্তি, এই সুখ বেশিদিন টেকেনি। এক রাতে ও বাড়ি হয়ে প্রতীক ফেরার পরেই বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছিল খবরটা। রান্নাঘরে গ্যাসের নব খোলা থাকায় সিলিন্ডারের গ্যাস লিক করে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় হৈমন্তীর মায়ের তৎক্ষণাৎ। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার একদিন পরে হৈমন্তীর বাবারও। শোকে পাথর হয়ে গিয়েছিল হৈমন্তী। এত শোকের মধ্যেও একটা বিচ্ছিরি খাপছাড়া চিন্তা মাঝে মাঝে উঁকি দিয়ে যেত মনের অন্দরে। রাতে খাবার গরম করতে গিয়ে হয় এই দুর্ঘটনা। তার আগে শেষ কাজ জেনেছিল প্রতীক। নিজের চা আলাদাভাবে নিজের হাতে করে নেওয়া বরাবরের অভ্যেস। শ্বশুরবাড়িতেও এই নিয়মের ব্যতিক্রম হতো না। তবে কি? সন্দেহটাকে তাড়াতে বেশ সময় লেগেছিল। উইলটা আলমারিতে রাখতে রাখতে জিজ্ঞেস করেছিল প্রতীক, বাড়িটা রেখে কি হবে? বিক্রি করে দিলেই ভালো। না হলে তার মেনটেনেন্স, পাহারা, নয়তো ভাড়া বসানো, অনেক ঝামেলা। ভেবে দেখি। এটুকুই বলেছিল হৈমন্তী। বাবা মা স্মৃতিবিজড়িত বাড়িটা বেঁচে দিতে মন চায়নি। স্বামী স্ত্রী আর শাশুড়ির তিনজনের এই নিভৃত সংসারে একটা সময় বড় একঘেয়ে লাগতে শুরু করে হৈমন্তীর। স্বাভাবিক আবদারে প্রতীকের কাছে চেয়েছিল এক নতুন অতিথিকে আনার অনুমতি। প্রতীক ফুৎকারে উড়িয়ে দিয়েছিল। এত তাড়া কিসের? দাঁড়াও, লাইফটা একটু এনজয় করে নি। ছেলে মানুষ করার জন্য তো গোটা জীবন পড়ে আছে। একবার নয়, বারবার ব্যর্থ হয়েছিল এই অনুনয়। হতাশ হৈমন্তী একদিন বলেছিল তার দ্বিতীয় ইচ্ছের কথা। একটা পার্লার করব, একটা দোকানঘর ভাড়ায় পাওয়া যাবে। তুমি কিছু টাকা দাও সেলামি হিসেবে। দোকান চালু হয়ে গেলে ভাড়ার টাকা ঠিক উঠে আসবে। তুমি প্লিজ না করো না। আমার সত্যিই সময় কাটে না। মায়ের সঙ্গে গল্প করে, টিভি দেখে এসব করে আমার মনে হয় আমি সময় নষ্ট করে ফেলছি। আমি আরো কিছু করতে পারি নিজের যোগ্যতায়। আমার বিউটিশিয়ান ট্রেনিং আছে, আমি পারবো। তুমি না করো না। প্রতীক নিমরাজি হয়েছিল। কিছুদিন যাবৎ হৈমন্তী লক্ষ্য করেছিল একটা লোক রাস্তাঘাটে তাকে ফলো করে, বিশেষ করে সন্ধ্যের পর দোকান থেকে ফেরার পথে।
প্রতীককে বলেও বিশেষ লাভ হয়নি। হেসে উড়িয়ে বলেছে, দেখো, তোমার কোনো কাস্টমারের বর বোধ হয়। মুখের এমন হাল করেছ, নিজের বউকে বোধহয় চিনতে পারছে না, তাই অভিযোগ জানাবে বলে তোমার পিছু নিয়েছে। আচমকা ঘুরে একবার লোকটাকে ধরার চেষ্টাও করেছিল হৈমন্তী। লোকটা যেন কোথায় মিলিয়ে গেল। দুদিন সন্ধ্যের পর ফিরেছে প্রতীকের সঙ্গে। আশ্চর্য, লোকটাকে সেই দুদিন দেখা যায়নি। একটা অস্বাভাবিক ভয়ের বাতাস যেন ঘিরে থাকে হৈমন্তীকে। এরই মধ্যে ঘটল অঘটনটা। এক সন্ধে পার্লার বন্ধ করার আগে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল তিনটে লোক। প্রত্যেকের মুখে মাফলার জড়ানো, হাতে রিভলভার। দোকানে তখন একা হৈমন্তী। সঙ্গে মেয়ে দুটো আগেই চলে গেছে। টাকা পয়সা তো গেলই, সঙ্গে মিলল হুমকি। দোকান ছেড়ে দিতে হবে 7 দিনের মধ্যে। ওদের বসের নজর পড়েছে এই দোকানের ওপর। ওখানে মদের দোকান হবে তার। এমন বসের নাম শোনেনি কোনোদিন হৈমন্তী। হৈমন্তী ভেবেছিল প্রতীকে নিয়ে থানায় যাবে। প্রতীক রাজি হয়নি। তোমার মাথা খারাপ হয়েছে? ওইসব গুন্ডা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে মরতে চাও? পুলিশ তোমায় বাঁচাবে? কোন দিন রাস্তায় তোমাকে। গা শিউরে উঠেছিল হৈমন্তীর। আপাতত দোকানের কথা ভুলতে হয়েছিল হৈমন্তীকে। চমকে উঠেছিল হৈমন্তী নিজের অজান্তেই। প্রতীকের সঙ্গে দেখা করতে আসা লোকটাকে চা দিতে গিয়ে দেখেছিল, প্লেট হাতে নিতে গিয়ে লোকটার বুড়ো আঙুলের পাশে উকি দিচ্ছে আর একটা ছোট বুড়ো আঙুল। আবার একবার গা শিরশির করে উঠেছিল হৈমন্তীর। দোকানে হুমকি দিতে আসা দলের একটা ছেলে গা চুলকুতে গিয়ে দেখিয়ে ফেলেছিল এমনই ছোট আঙুল। কথাটা আর সম্ভাবনা প্রতীককে বলায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একই কথা বলেছিল। তোমার সত্যিই মাথা খারাপ হয়ে গেছে। ও আমার চেনা, ভালো ছেলে। তারপর কেমন গম্ভীর হয়ে বলেছিল, তুমি কি ভাবছ আমি ওকে পাঠিয়ে। বিব্রত হৈমন্তী তৎক্ষণাৎ ঘাড় নেড়ে জোর গলায় না না বলেছিল বটে, কিন্তু ভাবনাটা কেন জানি না আঠার মতো সেটে গিয়েছিল। অনুমতি আর টাকা যে প্রতীক খুব খুশি মনে দেয়নি তা সে ভালোই জানে। এক রবিবার প্রতীক ডেকে পাঠালো হৈমন্তীকে বসার ঘরে। এক ভদ্রলোকের সামনে কিছু কাগজপত্রে সই করতে হলো। জীবন বীমার কাগজপত্র, তার নামে নতুন বীমা, বেশ বড় অঙ্কের। হৈমন্তী অবাক হয়, পরে বলেছিল, এসবের কি দরকার ছিল? প্রতীক মৃদু হেসে বলেছিল, সে তুমি বুঝবে না। তুমি কি কম দামি আমার কাছে? আর দামি জিনিসেরই বীমা করাতে হয়। হালকা চালে হলেও কথাটা আঁচড় কেটেছিল হৈমন্তীর মনে। দামি তো সে বটেই। তার নামে বাবা দিয়ে যাওয়া এত বড় বাড়ি, এই বাজারে যার মূল্য কয়েক কোটি, তার ওপর রইল এইরকমই বিমান পরিমাণ। তার যা সময় যাচ্ছে এখন, বলা তো যায় না। হয়তো রাস্তায় চলতে গিয়ে বাজে চিন্তা করলে মন থেকে দূর করে দিয়েছিল হৈমন্তী। আজকাল সত্যিই মাথাটা কেমন ভাল লাগে হৈমন্তীর। কেন যেন মনে হয় ওই ডাক্তারের ওষুধগুলো খাওয়ার পর থেকেই এমন হয়। শুধু তাই নয়, সবকিছু কেমন ভুলে যাচ্ছে হৈমন্তী। টুকিটাকি কাজের কথাও ভুলে যায়। কয়েকবার ভাত পোড়ানো, দুধ উতলে যাওয়া, এসব তো হয়েইছে। কদিন আগে এক রাতে সদর দরজায় রাতে তালা পড়ল না। সকালে দেখা গেল দরজাটা হাট করে খোলা। কিছু অঘটন ঘটেনি যদিও। শাশুড়ি চেঁচিয়ে পাড়ামাত করেছিল যেন সব চুরি হয়ে গেছে। অথচ হৈমন্তী মনে করতে পারে আবছা সে রাতে তালা দিয়েই শুয়েছিল। তবু চোখের সামনে দেখা বাস্তব তো আর অস্বীকার করা যায় না। শুধু একটা খটকা থেকেই যায়, প্রতীকের বাড়িতে পড়া ছুটিটাতে কাদা লেগে। ভোর রাতের বৃষ্টিতে উঠান কাদাময়। তবে কি ভোরবেলার প্রতীক গিয়ে আবার জোর করে বেড়া সন্দেহটা মাথা থেকে বার করতে হয়। প্রতীক গম্ভীর হয়ে বলে, আর একবার ডাক্তারকে দেখানো দরকার। সমস্যা তো কমছে না, বরং। হৈমন্তী বারণ করতে গিয়েও চুপ করে যায়। লাভ নেই। দ্বিতীয় দফা ডাক্তার দেখানোর পরের ওষুধগুলো খেলে হৈমন্তী সত্যি মাথায় বড় কষ্ট হয়। হৈমন্তী প্রেসক্রিপশন দেখতে চেয়েও পায়নি। ফার্মেসিতে নাকি দেওয়া আছে। ওষুধ সব খুলে কৌটোতে ভরা থাকে, রং বেরঙের। নামগোত্র জানার উপায় নেই। আগের ওষুধের সঙ্গে অতিরিক্ত কিছু ওষুধ যোগ হয়েছে। এগুলো খেলেই শরীর কেমন আনচান করে। একদিন না খেয়ে দেখেছিল হৈমন্তী, সেদিন ভালো ছিল। প্রতীককে বলাতে উল্টে খুব রেগে গেল, বকাবকি করল। তারপর থেকে তো নিজে দাঁড়িয়ে থেকে ওষুধ খাওয়ায়। হৈমন্তী দিন দিন আরো বেসামাল হয়ে যায়। সন্ধ্যের মুখে গঙ্গার ধারে বসে ছেঁড়া এসব চিন্তাই ঘুরে বেড়াচ্ছিল হৈমন্তীর ঘোরলাগা মাথার মধ্যে। আজও মাথা অসহ্য ভার। এখন সময়, জায়গা, লোকের নাম, সারাদিনের স্মৃতি, এসব কেমন তালগোল পাকিয়ে যায়। বিকেলে চাটুকু শেষ করে আলো থালু বেশেই হৈমন্তী বেরিয়ে এসেছে এই গঙ্গার পারে। না, আত্মহত্যা বা সেরকম কিছু নয়। স্রেফ উদ্দেশ্যহীন চলে এসেছে এখানে। কিছুই যে এর ভালো লাগে না তার।
দম বন্ধ হয়ে আসে বাড়িতে। সবসময় আতঙ্কে থাকে, এই বুঝি শাশুড়ি বা প্রতীক এসে বলবে, এই তো তুমি আবার এটা ওটা করতে ভুলে গেছো। তোমার কিছুই মনে থাকে না। জীবন দুর্বিষহ মনে হয় তখন। মনে হয় সত্যি এবার রাস্তায় হুট করে নেমে যায়। চূড়ান্ত গাড়ির সামনে দাঁড়িয়ে পড়ে। রেল লাইনও তো বেশি দূরে নয়। আবার কেমন করে যেন চিন্তাগুলো সময়ের সাথে সাথে সরে যায়। একসময় মনে হয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওষুধের প্রভাবের মতো এগুলোও ফিকে হয়ে আসে। হঠাৎ একটা নতুন চিন্তায় শক্ত হয়ে ওঠে হৈমন্তীর শরীর। গঙ্গা স্নিগ্ধ শান্ত বাতাসে এতক্ষণ ধরে পাওয়া স্বস্তিটুকু এক মুহূর্তেই যেন উবে যায়। এক ঝটকায় উঠে দাঁড়ায়। তারপর ঘুরে প্রায় ছুটতে থাকে বাড়ির দিকে। কিছুতেই মনে করতে পারি না বিকেলে চা করার পর গ্যাসের সিলিন্ডার অফ করেছে কিনা। কাল থেকে ওভেনের নব গন্ডগোল করে লিক করছে। মিস্ত্রি আসার আগে তাই নিচের নব ঘুরিয়ে অফ করতে হচ্ছে। কিন্তু অভ্যেস নেই। আজকে চা করার পর আর কিছু মনে করতে পারে না হৈমন্তী। প্রতীক ঢুকবে নিজে চা করতে। আর ভাবতে পারে না হৈমন্তী। গলির মুখে লোকে জটলা কাটিয়ে বাড়িতে ঢুকতেই সর্বনাশটা টের পেল হৈমন্তী। অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে প্রতীকের চামড়া খসে খসে পড়া আধপোড়া শরীরটা। শাশুড়ি বারান্দায় অজ্ঞান হয়ে পড়ে। দুদিন বেঁচেছিল হাসপাতালে প্রতীক। কথা বলতে পারেনি। শুধু অবাক চোখে কাঁপা কাঁপা আঙুলে হৈমন্তীকে নির্দেশ করে কিছু যেন একটা বোঝাতে চেয়েছিল। সে অব্যক্ত ভাষা বোধহয় কেউই বোঝেনি। পুলিশ অফিসার হৈমন্তীকে ডেকে বলেছিলেন, আপনার শাশুড়ি মা আপনার নামে খুনের অভিযোগ করেছেন। আমরা অবশ্য বোঝাচ্ছি ওনাকে, এটা একেবারেই দুর্ঘটনা। মন না মানলেও মেনে নিতে হবে। আপনি যে অসুস্থ, চিকিৎসা চলছে, ভুলে যাওয়ার সমস্যা, এসবও তো উনি জানেন। আপনার ডাক্তারের প্রেসক্রিপশন এসব আমরা রেখেছি। উনি কোট করলে এসব আমাদের দেখাতে হবে। তবে আপনি কিন্তু চিকিৎসা চালিয়ে যান। আপনার রোগের জন্য কত বড় সর্বনাশ হলো আপনার, দেখলেন তো। বিমর্ষ হৈমন্তী মাথা নাড়ে। বিদায় নিয়ে চলে আসার সময় ঘাম মুছতে গিয়ে এক চিলতে সূক্ষ্ম হাসি রুমালের আড়ালে চাপা পড়ে যায়।